ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই। ইউপিএসসির ধাঁচে আমাদের রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলোকে সাজানো হবে, বা গতকাল মুখ্যমন্ত্রী এই বিষয়ে পোস্টও করেছেন এবং এসএসসির চেয়ারম্যান অর্থাৎ এসএসসির মাথায় একজন আইএএস অফিসারকে প্রথম তিনি বসিয়েছেন। এবং এরপর থেকেই প্রশ্ন আসতে শুরু, তাহলে কি পিলি হতে চলেছে, মেন্স হতে চলেছে, নেগেটিভ মার্কিং আসতে চলেছে? একদমই না, এইরকমটা কিন্তু কিচ্ছু হতে চলেছে না। পুরো বিষয়টা আপনাদের আমি বুঝিয়ে বলছি। ইউপিএসসির মডেলটা অ্যাডপ্ট করতে বলার ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে সেইটা কিন্তু দেখুন, রাজ্যে অনেকগুলো নিয়োগকারী সংস্থা রয়েছে। এসএসসি রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, সেটা শিক্ষক নিয়োগ করে। সিএসসি রয়েছে, তারপরে পিএসসি রয়েছে। তো সবগুলোর কাজ কিন্তু আলাদা, সবগুলোর ক্ষেত্রে এই মডেলটা আলাদা আলাদা ভাবে কাজ করবে। এইবার প্রথমেই আসি এসএসসির কথায়। এসএসসি বা শিক্ষক নিয়োগে এক্ষুনি কিন্তু পিলি বা মেন্স এরকমটা কিন্তু কিচ্ছু হচ্ছে না। এইটা কিন্তু যারাই বলছে একদমই মানে আমার মত অনুসারে একদমই সঠিক গাইডেন্স তেনারা দিচ্ছেন না, আর আপনারাও অযথা ভয় পাবেন না। হ্যাঁ, এরকম নয় যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে পিলি কোনোদিন হয়নি বা হবে না। আগে বাম আমলেও হতো, কিন্তু সেইটা সাবজেক্টের সঙ্গে। এবং এখনো যদি কেন্দ্রীয় মডেলগুলো দেখেন, যে কেন্দ্রীয় সরকারের কেবিএস, এনবিএস, এমআরএস যে পরীক্ষা হয়, সেখানে ৮০ মার্কের সাবজেক্ট হয়, টোটাল ১৫০ মার্কের পরীক্ষা, আর তার মধ্যে ৮০ মার্কের সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ পোর্শন থাকে ১০-১০-২০, এবং বাকিটা হচ্ছে জিএস এবং রিজনিং এর কিছু পোর্শন থাকে। তাহলে এইভাবে কিন্তু হয়, আলাদা করে পিডি হবে প্রথমে, তারপরে মেন্স হবে, এরকমটা কিন্তু হবে না। বোঝা গেল? এবং কোনো কোনো পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, কোনো কোনো পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না। সাধারণ টিচিং এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রাখা হয় না। তো এই গেল আগামীতে কি হবে ভবিষ্যৎ, সেইটা মানে বলার কেউ নয়, এবং এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি। এবং যেটা বলা হচ্ছে যে ইউপিএসসির মডেল বলতে আগে পিলি হবে, সেখানে স্ক্রিনিং টেস্ট হবে, তারপরে মেন্স হবে, এরকমটাও কিন্তু হবে না। একদম মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, যারা ভয় পাচ্ছেন অযথা ভয় পাচ্ছেন। তাহলে ইউপিএসসির মডেলটা বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, পিএসসির ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে। কেন যারা ডাব্লিউবিসিএস অফিসার হয় তারা একসঙ্গে এক প্রিপারেশনে ইউপিএসসি দিতে পারবে, ডাব্লিউবিসিএস ও দিতে পারবে, তো সেইটার ক্ষেত্রে হতে পারে। কিন্তু টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ইউপিএসসির যে পরীক্ষার সিস্টেম সেইটা কিন্তু অ্যাডপ্ট হতে যাচ্ছে না, একদম ক্লিয়ার করে দিলাম। এবার ইউপিএসসি বলতে কি বোঝানো হচ্ছে দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি ৩০৮ থেকে ২৩ আর্টিকেল পড়েন, তাহলে ভারতবর্ষের আমলাতন্ত্র এবং রাষ্ট্রকৃত কমিশন অর্থাৎ ইন্ডিয়ান ব্যুরোক্রেসি এবং পাবলিক সার্ভিস কমিশনের যে গঠনতন্ত্র সেইটা বলা রয়েছে। সেই সংবিধানে কি বলা রয়েছে, যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যাতে নিরপেক্ষ থাকে তার জন্য এই ৩০৫ ধারার মানে ১ নম্বর ব্র্যাকেটে ১ নম্বর যে ধারাটায়, সেইখানে ওই বিষয়ে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে ইউপিএসসি ফরমেশনটা কি করে হবে। মানে আজকে যদি সরকার বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন, তারপরে তো তিনি তার নিজের লোক ঢোকাবেন, তাহলে তো ওইভাবে তো ব্যুরোক্রেসি চলবে না। তাহলে ইউপিএসসির একটা নিরপেক্ষতা রয়েছে, এবং সেই নিরপেক্ষতা কিভাবে বজায় থাকে সেইটা কিন্তু সংবিধানে প্রপারলি বলা আছে। যে ইউপিএসসি কিভাবে চলবে সেইখানে বলা রয়েছে যে এই যে রাষ্ট্রকৃত কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সভাপতি হবেন এবং তার সঙ্গে কিছু সদস্য থাকবেন। এখন বর্তমানে ইউপিএসসি মোটামুটি ১১ জন সদস্য রয়েছে, এবং এই সদস্যগণ কাদের দ্বারা নিযুক্ত হয়? ৩১৬ নম্বর ধারা অনুযায়ী এই সদস্যরা নিয়োগ হবেন রাষ্ট্রপতি দ্বারা, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না, যেটা বারবার মুখ্যমন্ত্রী বলছেন। এইটাই কিন্তু সেই ইউপিএসসি মডেলের কথা বলা হচ্ছে। অর্থাৎ এইটা রাজ্যপাল বা কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতিকে আমরা নিরপেক্ষ হিসাবে ধরি, অর্থাৎ রাষ্ট্রপতি সেটা নিয়োগ করবেন, অর্থাৎ সরাসরি কিন্তু এটা রাষ্ট্রপতির তত্ত্বাবধানে থাকছে। বোঝা গেল? এবং তাদের ৬ বছরের কার্যকাল হবে, এমন না যে একবার বসে গেল চিরকাল থাকবে, সেরকম না। এবং তার আগে বিশেষ করে এখানে আমলাদেরই বসানো হয়, এবং সেক্ষেত্রে ৬৫ বছর হয়ে গেলে সে আর থাকতে পারবে না, বা ৬ বছর কার্যকাল হয়ে গেলে সে আর থাকতে পারবে না। সেই সঙ্গে ৩১৭ নম্বর ধারা অনুযায়ী কারা কারা থাকতে পারবেন, যদি ওই সদস্য দেউলিয়া বলে ঘোষণা হন, মানে কোনো দেউলিয়া সাধারণত কোর্টই ঘোষণা করতে পারে, অথবা কোনো বেতনভোগী কর্মচারী হিসাবে থাকতে পারবেন না, বা কোনো মানে শারীরিক অক্ষমতা রয়েছে বা মানসিকভাবে তিনি সুস্থ নন, তিনি থাকতে পারে, তাকে অপসারণ করে দেওয়া হতে পারে। তিনি কোনো মানে
এই লাভজনক পদ বা সরকারি পদে থাকবেন, আবার ইউপিএসসির পদেও থাকবেন, আমি সিনেমাও করব, আমি আবার পাবলিক সার্ভিস কমিশনের মাথায়ও থাকবো, ওটা হবে না। যে কোনো একটা, যেরকমটা সাধারণত মানে আমাদের বিচার ব্যবস্থার মানে ইসের সঙ্গে করা হয়। এবং সেই সঙ্গে মানে এই যে ৩১৭ নম্বরের ৪ নম্বর ধারায় / ৪ নম্বর ধারায় রাষ্ট্রকিত্ত কমিশনের সদস্য কোন রকম সরকারি চুক্তি বা কোন রকম লাভজনক কোনো কিছুতে সরকারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যে আমি ইউপিএসসির চেয়ারম্যানও থাকলাম, আবার আমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটিতেও রয়েছি, এসব হবে না। তো এইগুলো কিন্তু পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া রয়েছে। এবং রাষ্ট্রকিত্ত কমিশনের যে বেতন মানে যারা সদস্য হবে বেতন ভাতা, সেইটা হচ্ছে মানে ওই সভাপতির দ্বারাই নির্ধারিত হবে। এবং এই ভারতবর্ষের যে সঞ্চিত তহবিল সেইখান থেকে। এবং এই যে মানে বিশ্বের সদস্যদের যে বেতন বা সেইটা কিন্তু সরকার বা প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন না। এগুলো একদম পরিষ্কার করে বলা রয়েছে। যেমন রাষ্ট্রপতির বেতন বন্ধ করার কিন্তু কোনো ক্ষমতা নেই, সেরকম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান যারা সদস্য, তাদের বেতন বা ভাত্তা বা যাই বলুন, যা সুযোগ সুবিধা পাবে সেটার সরকারের উপর, কারণ সরকারের উপর যখনই নিয়ন্ত্রণটা চলে যাবে তাহলেই তো পাবলিক সার্ভিস কমিশন বলুন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কম্প্রোমাইজ হয়ে যাবে। তাহলে তাদের সুতোটা কিন্তু কোথাও কেন্দ্রীয় সরকারের হাতে কিন্তু বাধা নেই। বোঝাতে পারলাম? এই কথাই বলা হয়েছে। এবং সেইখানে আরো অনেকগুলো বিষয় বলা রয়েছে কিভাবে এনারা নিরপেক্ষতা বজায় রাখবেন, অর্থাৎ সরকারি কোনো লাভ এবং এই পদের থেকে অবসর নেওয়ার পর আবার কোনো নতুন পদে গিয়ে বসবেন লাভজনক পদে, সেটাও আপনি করতে পারবেন না। তো এইখানে কিন্তু পরিষ্কার নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে যে প্রভিশন দরকার আমাদের সংবিধান নির্মাতারা কিন্তু সেটা বুঝেই সেটা করে দিয়ে গেছিলেন। নাহলে তো কালকে কোনো এমন রাজনৈতিক দল আসলো, সব নিজের লোক বসিয়ে দিল, তাহলে তো বিষয়টা নিরপেক্ষতা থাকলো না। সেই রকমই রাষ্ট্রকৃত্ত কমিশনের মানে ওইখানে বলা আছে যে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের তো একটা থাকছেই, স্টেট গভর্নমেন্টের একটা পাবলিক সার্ভিস কমিশন হবে। সেইখানেও কিন্তু মানে তার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে কি না হবে সেইগুলো কিন্তু বলা রয়েছে। এবং তাকে ১০ বছর অন্তত সরকারি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কর্মচারী হতে, মানে বিশেষ করে আমলারাই এখানে থাকে। এই যে লাস্ট যে রাজ্য সরকার তিনারা যে মানে বাইরে থেকে এনে মানে একজন পলিটিক্যাল লোককে বসিয়েছেন, এইটা বেসিক্যালি এই রুলসের ভায়োলেট বা নিরপেক্ষতার যে প্রশ্ন, সেই প্রশ্নটা এখানে এসে যায়। তো এইখানেও কিন্তু সেইখানে সমস্ত নিযুক্তির কথা বলা রয়েছে। তো এই যে ইউপিএসসি এর মডেল, এই মডেলটা বলতে কিন্তু এই মডেলটাই বোঝাচ্ছে যে এমন ভাবে আমরা নিয়োগকারী সংস্থাগুলোর মাথায় লোকজন বসাবো যারা কিনা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বাইরে থাকবে। অর্থাৎ বিভিন্ন ধরুন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রয়েছে সচিব পদ, বা কোনো বা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কোনো পদে দীর্ঘদিন ছিল তাকে এনে বসানো, বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে থাকতে পারে বা অন্য কোনো সার্ভিসে থাকতে পারে। তো অল ইন্ডিয়া সার্ভিসও হতে পারে বা স্টেট গভর্নমেন্টের কোনো সচিব, যেরকম এই যে যাকে বসানো হলো এসএসসি, তিনি সম্ভবত যুগ্ম সচিব বা কিছু ছিলেন। তো এই রাজ্য সরকার তো এই যে মানে স্ট্রাকচারটা বলতে কিন্তু আমি আপাতত যেটুকু বুঝতে পারছি এটাই। বাকি পরীক্ষার মডেলের কিন্তু কথা এখানে হয়নি। যারা মানে এইটার এইরকম ব্যাখ্যা করছেন যে প্রিলি হবে আগে, তারপর স্ক্রুটিনি হবে, তারপর মেন্স হবে, এইটা কিন্তু এইটার মধ্যে দিয়ে স্কুল সার্ভিসের ক্ষেত্রে অন্তত বোঝাচ্ছে না। এবং এইটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে বলেই আমার মনে হয়। তো যারা প্রশ্ন করছেন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে ইউপিএসসি মডেল বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তবে হ্যাঁ, আমি চাইবো যে ডাব্লিউবিসিএস যে পরীক্ষা হয় সেটা যেন পুরোপুরি আমাদের ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে আইএস এর পরীক্ষা হয় সেটার সঙ্গে যেন অ্যালাইন করে দেওয়া হয়। এবং সিলেবাস, এক্সাম প্যাটার্ন সবকিছুই যেন কেন্দ্রের যে মানে স্ট্রাকচার আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, সেইটার সঙ্গে যেন সম্পূর্ণভাবে অ্যালাইন করে দেওয়া হয় এবং এটা নেক্সট বার থেকেই যেন হয়, এইটা আমাদের প্রত্যাশা থাকবে এই রাজ্য সরকারের কাছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব দরকার। তাহলে রাজ্যে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে একই সঙ্গে কিন্তু আইএস এর প্রিপারেশন নিতে পারবে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।